কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন। তোমাকে ধন্যবাদ সুমন। সুপ্রিম কোর্টে আজ 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। পুরো প্যানেল বাতিল হবে নাকি আলাদা হবে যোগ্য অযোগ্য সিদ্ধান্ত শোনাবে সুপ্রিম কোর্ট। ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায় 19 ডিসেম্বর শুনানিতে মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব? রাজ্যের কাছে জানতে চেয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি। সিবিআই এর তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব দাবি রাজ্যের। আমাকে বোঝানো কেন হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয়? আমাকে বোঝান কেন আলাদা করা সম্ভব নয়, এই প্রশ্নও তোলেন। রাজ্যকে পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতি। ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন মানে পড়ে এসএসসি। এদিকে সকাল থেকে ফের শুরু হবে বাঘা যতীনের ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ এগিয়েছে, সকাল থেকে এলাকার মানুষের ভিড়। এইভাবে চোখের সামনে ফ্ল্যাট ভেঙে পড়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। সবার প্রশ্ন একটাই, কিভাবে বেআইনিভাবে জলাভূমির ওপরে গড়ে উঠলো এই ফ্ল্যাট? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। সোমা, আজ সকাল থেকে ছবিটা কি উঠে আসছে? হ্যাঁ দেখো, আর কিছুক্ষণ পরে পুরসভার তরফ থেকে কিন্তু এই যে ফ্ল্যাটটি ভেঙে পড়েছে সেটা পুরোপুরি ভাঙার যে কাজটা, সেই ভাঙার কাজটা শুরু হবে। গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে এবং সেই কাজ ভাঙার কাজটাও কিন্তু শুরু হবে। এবং আমরা দেখো এই মুহূর্তে একটু ছবিটা দেখাই। বাড়িটা যেমন একদিকে ভেঙে পড়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এতক্ষণ আমরা যারা বাসিন্দা রয়েছেন এখানে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা কথাই বলছেন যে তারা তো ফ্ল্যাটটা টাকা দিয়ে কিনেছেন, তারা ট্যাক্স দেন, কিন্তু তারা যে এরকম একটা অসহায় অবস্থার মধ্যে একদিন পড়বে সেটা তারা বুঝতে পারেনি। কিন্তু আমি একটু পাশের বাড়িটার ছবিটা দেখাই। দেখো, যে বাড়ির ওপরে এই ফ্ল্যাটটি ভেঙে পড়েছে সেই বাড়ির যিনি বাসিন্দা রয়েছেন তারও কিন্তু অবস্থা অসহায়। তিনি কিন্তু বলছেন পুরসভার কোনো আইন তো তিনি লঙ্ঘন করেননি, কিন্তু তাকে তো তার খেসারত দিতে হচ্ছে। অর্থাৎ দেখো, এই যে ফ্ল্যাটটি যে বাড়ির ওপর ভেঙে পড়েছে সেই বাড়িটার কিন্তু অবস্থা একেবারেই বিপজ্জনক। আমি একটু কথা বলবো এই বাড়ির যিনি সদস্য রয়েছেন সুশান্ত বাবু, তার সাথে একটু কথা বলবো। যে তিনি কিন্তু একটা কথাই বলছেন যে তার বাড়িটাও কিন্তু এবার পুরোপুরি ভেঙে ফেলতে হবে। এই দায়টা কার? আমি সরাসরি কথা বলে নেব সুশান্ত বাবুর সাথে। হ্যাঁ, এই যে আপনার বাড়ির ওপর ফ্ল্যাটটা ভেঙে পড়েছে, কি অবস্থা? অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের বাড়িটা হচ্ছে 3/47, আর যেই বাড়িটা ভেঙে পড়েছে 3/47D। দুটো সেপারেট বাড়ি, সেপারেট অ্যাসেসমেন্ট নাম্বার। আমার বাড়িটায় যেভাবে তৈরি আছে আমরা তো নিয়ম মেনেই করাছি, আমি বাড়াইনি। কিন্তু পাশের বাড়িটা যেইভাবে করেছে ভেঙে পড়লো, সবচেয়ে বেশি এফেক্টেড আমি হলাম বা আমার বাড়ি হলো, এখানে আমার কোনো দায় নেই, আমি তো কোনো অন্যায় করিনি। এখন আমার বাড়িটা দেওয়াল ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, পিলার ভেঙে গেছে, ট্যাঙ্ক ভেঙে গেছে, বাড়ির মধ্যে ফাটলটা সকালে বিকেলে ছিল 6 ইঞ্চি, এখন দেখি 10 ইঞ্চি হয়ে গেছে। এই পুরো ডিস্ট্রয় করে করতে হবে, এই টাকায় অর্থ কোথায় পাবো? আপনাকে পুরসভাকে জানাবেন? হ্যাঁ, যা পুরসভাকে তো জানাবোই, জানাতে হবে। দরকার পড়লে মেয়রের সঙ্গে দেখা করে একদিন কথাও বলতে হবে, বিষয়টা ভালোভাবে তাকে জানাতে হবে যদি এমন হয়। এই আর কি বলবো। এই পুরসভার তরফ থেকে বাড়িটি ভাঙা হবে, পাশাপাশি আপনার বাড়িও কি আজকে ভাঙা হবে? এই পুরসভা কালকে যা কথা বলেছি, এই ভাঙবে, আমার বাড়িটাও যাবে, কারণ ওরা ভেঙে যে সমস্ত জিনিসগুলো ফেলবে বা যখন সরাবে সবচেয়ে বেশি এফেক্ট আমার বাড়িটাও ম্যাক্সিমাম ডিস্ট্রয় হয়ে যাবে। আমার বাড়িটা রিপেয়ার করে কিছু করা যাবে, এটা পুরো নতুন করে করতে হবে। এখন কে এই কম্পেনসেশন দেবে? যখন এই বাড়িটি তৈরি হচ্ছিল, এই ফ্ল্যাটটি তৈরি হচ্ছিল, আপনি যেটা বলছিলেন যে 3 তলার পরে যখন 4 তলা, সেটাতে আপনি বাধা দিন? না, আমি বাধা দেই না, আমি মুখে বলেছিলাম সুহাসকে যে এইটা উপরটা করো না, কারণ দুটো বাড়ির মধ্যে যে গ্যাপ আমার মনে হয় কর্পোরেশন স্যাংশন করবে না। বলেছে ঠিক আছে করবো না, হ্যাঁ না, এই মুখের কথা আর কি, মুখের কথা আর কি আর বলবো। তারপর তো করে দিল, এই অবধি অবস্থা। কিন্তু আমার যে ক্ষতিটা হলো দেখছেন তো, আমার ওই অত বড় বাড়ি, অত স্ট্রং পিলার ভেঙে চলে গেছে, ছাদ ভেঙে গেছে, জলের ট্যাঙ্ক উঠে গেছে, বাড়ির মধ্যে দেওয়াল কালকে এসে দেখেছিলাম 6 ইঞ্চি, আজকে 10-12 ইঞ্চি ফাটল হয়ে গেছে। পাশের বাড়িটা এখনই মাথায় এসে পড়বে, কর্পোরেশন যে ভাঙা শুরু করবে সমস্ত ইট পাটকেলে, আমার যে আরেকটা বাড়ি আছে সামনেই পুরনো, সেটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, কোনো কারণ ছাড়াই বিশাল ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো যে বাড়ির ওপরে ভেঙে পড়েছে ফ্ল্যাটটি, সেই বাড়ির বাসিন্দা তিনি কিন্তু বলছেন যে খুব অসহায় অবস্থার মধ্যে তিনি রয়েছেন। এখানে এই মুহূর্তে এসে পড়েছেন এখানকার এলাকার যিনি বিধায়ক আছেন। কখন কাজটা শুরু হবে? এখনই মেশিনপত্র আমাদের সব এসে গেছে, কি যে এক্সপার্ট উনি রাস্তায় আছে, আসলে ওনার সুপারভিশনে কাজটা চালু হয়।
প্রমোটারকে কি কোনোভাবে খুঁজে পাওয়া গেল আপনার কাছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমার কাছে খবর প্রমোটারকে এইটা বাড়িটাতে যেটা সবচেয়ে বড় আমাদের ইস্যু হচ্ছে যে যারা এই বাড়িটা রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছে, এই বাড়িটা তো 10-12 বছর ছিল, এই বাড়িটা আপনারাও দেখতে পাচ্ছেন ক্র্যাক হয়নি, কিছু হয়নি। তো হঠাৎ করে যে কোম্পানিটা এই নাগারা কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড যারা এইটা দায়িত্ব নিল, এদেরকে আগে দরকার যে এরা কী টেকনিক দিয়ে করেছে, এদের কাছে সেই এক্সপার্ট টেকনিক আছে কিনা রিপেয়ার করবার মতো। কারণ তাদের জন্য তারা সমস্ত পিলারগুলি কেটে জেনারেল জগগুলি লাগিয়েছে, সেই জগগুলো ফেল করেছে। তো এদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। দেখুন, পাশের বাড়ির বাসিন্দা যিনি আছেন, যার বাড়ির ওপর এটা ভেঙে পড়েছে, তিনি কিন্তু বলছেন যে তিনি তো কোনো অন্যায় করেননি, কিন্তু তার দায়টা কে নেবে? তিনি বলছেন তার বাড়িও ভেঙে পড়বে, কোম্পানিকে দিতে হবে। এই পাশের বাড়ির লোকও 2 বছর ধরে এখানে থাকেন না, কেউ থাকেন না। যারা এই কাজটা করছেন দায়টা তাদের নিতে হবে। যে কোম্পানি 20 বছরে একটা কন্ট্রাক্ট করেছিল কোম্পানি, যে কিছু হলে তাদের দায়িত্ব, তো সেই কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বুঝতেই পারছো যে এইখানে যে ফ্ল্যাট ভাঙার কাজটা, আমরা কথা বলেছি যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, মানে যারা এই ফ্ল্যাটে থাকতেন, তারা বলছেন যে আমরা ট্যাক্স দিই, আমরা ইলেকট্রিক বিল দিই, আমাদের জলের লাইন আছে, তাহলে স্যাংশন নেই না বা বেআইনিভাবে এটা হলো কি করে, আমরা কি করব? দেখুন, যারা বলছে তারাও খুব একটা, মানে আমি নিজে কলোনিতে থাকি, আমরা সবাইকে বলি দেখে শুনে এরকম বাড়ি কিনবেন না। যারা ডেভেলপ করছে, যে বাড়ি ডেভেলপ করছে তাদের যেমন দোষ আছে, যারা একেবারে ইনোসেন্টলি বলছে আমরা জানি না তা তো নয়, এই বাড়িটাই স্যাংশন হলে এই বাড়িটার যা দাম হতো তার অর্ধেক দামে এই বাড়িটা কিনছে, এরাও জেনে শুনে কিনছে, এটা বেআইনি বাড়ি এবং 4 তলা বেআইনি বাড়ি দেখেই কিনেছে, এরকম নয় কাউকে তাকে জোর করেছে। পরিস্থিতির চাপে অনেকটা কম দামে পায় বলে তারা বাধ্য হয় কিনতে, আমরা তাদের মানবিক দিকটাও বুঝি, কিন্তু এমন কিছু নয় যে তারা না জেনে কিনেছে, তারা জেনে বলছেন যে বেআইনি বলা হচ্ছে, তাহলে ট্যাক্স তারা কিভাবে নিচ্ছে পুরসভা, কিভাবে ইলেকট্রিকের লাইন হলো, কিভাবে জলের লাইন? সেইটা কলোনি 47 সালে চালু হয়েছে। কলোনিতে প্রথম মমতা ব্যানার্জি দলিল দেওয়ার ব্যাপার করেছে 87 সাল পর্যন্ত। তো তার আগে তো এই কলোনি কোনো আইনি অস্তিত্বই নেই, যেমন দলিল নেই। তো তখন বাড়ি হয়েছে কিনা, জল দিতে হয় কিনা, মানুষ যেখানে থাকে বস্তিতে আমরা জল দিই কিনা, আলো আসে কিনা। এবার যদি বলি আলো দেবে না, বস্তিতে থাকবে না, তাহলে এই কলোনির মানুষগুলো যাবে কোথায়? ধরুন এখনো অনেক মানুষ আছে যারা দলিল পায়নি, তো তাদের কি থাকবে না? আমরা পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ওপার বাংলার থেকে পালিয়ে এপার বাংলায় এসেছিলাম। তো আমাদের সোমা, তোমাকে আপাতত ধন্যবাদ। পরবর্তীতে তোমার কাছে আবারও আসবো পরিস্থিতি জানার জন্য। এদিকে বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার পর দায় এড়াতে মরিয়া পুরসভা, প্রমোটার, ফ্ল্যাট মালিক ও কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু বেআইনি ফ্ল্যাট হলে ট্যাক্স, মিউটেশন, জলের সংযোগ কিভাবে, প্রশ্ন তুলছেন ভেঙে পড়া আবাসনের বাসিন্দারা। জলা জমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি হয়েছে ফ্ল্যাট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতদিন কি চোখ বুঝেছিল পুরসভা? প্রশ্ন উঠছে। 2 মিনিট আগেও ভাবিনি এটা হতে পারে, এটা এমন একটা ঘটনা ভাবা যায় না। মানুষ মরে যায় সেটা ভাবা যায়, কিন্তু এরকমভাবে বাড়ি ভেঙে পড়ে ভূমিকম্প ছাড়া এরকমভাবে এটা কোনো ভাবনার মধ্যেই আসে না, সাধারণ মানুষের আসে না, হয়তো আমার তো আসেনি। মিউটেশন হয়ে গেছে, জল এসছে কর্পোরেশন থেকে, সিএসসি লাইন দিচ্ছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং তো কমপ্লিট। তো এখানে এখন কেস করে তো কোনো লাভ নেই, এখন ভেঙে পড়েছে বলে তাদের বিরুদ্ধে কেস, কিন্তু যারা এতদিন তো ট্যাক্সও তারা দিচ্ছিল। মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা ভাড়া দিতে পারবো না বলেই আমরা ফ্ল্যাট কিনি সর্বস্ব দিয়ে। এরকম ফ্ল্যাট একটা মাথা গোছার ছাই, যেমন ছিল তেমন দিতে হবে। খাট আলমারি চাইছি না, ওইটুকু একটু করে দিলে মাথার উপর ছাদটা যদি হয় তাহলে উপকার হয়, কারণ বাড়ি মানে সবার ভবিষ্যৎ। এদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার জমানায় নাকি এই আবাসন তৈরি হয়নি, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি মিতালি বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৈরি হয়েছে এই আবাসন। চারতলার পারমিশন দেওয়া হয় না? আমি দেই না, আমি তো এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি
তিনতলা পর্যন্ত করে, কিন্তু তিনতলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। 2010-এর আগে হয়েছে বলছে তাই। ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার পেয়েছে। হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি? না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। কর্পোরেশনের লোকজন প্রত্যেক দিন এখানে দেখছে, কিন্তু তাদের বিনা পারমিশনে বা কর্পোরেশন এটাকে কিভাবে পাশ কাটিয়ে চলে গেল, এখন এইটাই আমাদের হচ্ছে কোটি টাকার প্রশ্ন। সবে খেতে বসেছিল, ওই সময় হুড়মুড়িয়ে বাড়িটা পড়ে, শুধু ওইখানে আটকে গেছে বলে ওদের প্রাণটা মানে বেঁচে গেছে। 4তলার যে ঢালাই যারা বিল্ডিং যারা করলো, জোর করে করলো, আমরা তীব্র এটার নিন্দা করেছিলাম, কিন্তু জোর করেই তখন শাসক দলের কাউন্সিলর এই ঘটনাটা মানে করতে তাকে সাহায্য করেছিল প্রমোটার। এটা 2012-13 ঘটনা। মিতালি ব্যানার্জি কাউন্সিলর ছিল। এ দায় কার? এ দায় অবশ্যই নিতে হবে শাসক দলের, পুরসভাকে নিতে হবে, যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো। সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি আমরা করব, তার জন্য আমরা মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।